This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসের নাম তুলতে কাটমানি ফেরত চাওয়ায় পিটিএ খুনের অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূল নেতার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠছে। গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা কড়া শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বাম কংগ্রেস। আবাসে নাম তুলতে তৃণমূল নেতাকে কাটমানি, নাম ওঠেনি বলে টাকা ফেরত চাওয়ায় পিটিএ খুন। মাত্র ৫,০০০ টাকার জন্য এত বড় ঘটনা। চাঞ্চল্যকর অভিযোগে সরগরম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, তপ্ত রাজনীতি। আবাস যোজনায় রাজ্য জুড়ে কেলেঙ্কারির ছায়া, যা রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন করে চলছে সমীক্ষা, কিন্তু তার নির্দেশ কি তার দলেরই? নিচু স্তরের নেতাদের একাংশ মানতে চাইছেন না। রঘুনাথগঞ্জে যে অভিযোগ উঠেছে তাতে এই প্রশ্ন উঠবেই। মিঠিপুর পঞ্চায়েতের মুকুন্দপুরের বাসিন্দা কালু শেখ পরিবারের দাবি, আবাস তালিকায় নাম তোলার জন্য স্থানীয় তৃণমূল নেতা মিঠু শেখ ওরফে আব্দুল লতিফকে ৫,০০০ টাকা দিয়েছিলেন কালু, কিন্তু পরে প্রকাশিত তালিকায় তার নাম ছিল না। নিহতের পরিজনের দাবি, আবাসের তালিকায় নাম না ওঠায় শনিবার সন্ধ্যায় তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যান কালু। অভিযোগ, সেখানে তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন ওই তৃণমূল নেতা। মাথায় গুরুতর আঘাত লাগে কালু শেখের। 11 বছর বাড়ি করার জন্য ৫,০০০ টাকা নিয়েছে। তো বাড়ি করার নাম নাই, তো ওকে বলেছে ওই টাকাটা আমাকে দিয়ে দে ভাই। এখন যখন আমার বাড়ি করার নাম নাই, আমাকে টাকাটা দিয়ে দিতে হবে। তখন ইয়াকে ওইখান থেকে ডেকে নিয়ে যে অন্য জায়গাতে যে ওকে মেরেছে। কালু শেখকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হয়, তাকে স্থানান্তরিত করা হয় এনআরএসে। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় কালু শেখের। 2-3 বছর আগে ধরেন টাকা নিয়েছে, দিয়ে ওই কালকে টাকাটা চাইতে গেছে ওর কাছে যে ভাই যখন বাড়ি পেলাম না আমার টাকাটা আমাকে দিয়ে দাও, দিয়ে ওকে বেধারাক্কা মারধর। আমরা চাইছি ওর সাজা হোক, আমরা অন্য কিচ্ছু চাইছি না। মিঠুন শেখ দাপট আছে ওই তৃণমূলের। নিহতের পরিবারের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে তৃণমূল নেতা মিঠু শেখ ওরফে আব্দুল লতিফকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শুধুমাত্র যে এই কালু শেখের বাড়িতে টাকা নিয়েছে এমনটা নয়, এলাকায় অনেকের কাছ থেকেই এরকমভাবে তার তোলাবাজির অভিযোগ রয়েছে। যদিও মিঠুর সঙ্গে দলের যোগসূত্র অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। যে টাকাটা নিয়েছে, যার কথা বললো, সে কিন্তু মেম্বার। সে কি তৃণমূল করে না? ও তো বললো আপনাকে যে ও সব দলই। মুর্শিদাবাদ রাজ্যের অন্যতম পিছিয়ে পড়া জেলা। মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির রং না দেখে সার্বিক উন্নয়নের বার্তা দিয়েছেন বারে বারে, কিন্তু তারপরও তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি খাওয়া, টাকা ফেরত চাওয়ায় পিটিএ খুনের অভিযোগ উঠল। শাসক দলের নেতাদের কেউ কেউ কি ক্ষমতার দম্ভে নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবছেন? প্রশ্নটা সেখানেই। কৌশিক ঘোষ ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কাটমানি নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও রাজ্য জুড়ে আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। রঘুনাথগঞ্জে কাটমানির টাকা ফেরত চাওয়ায় পিটিএ খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দাপুটে নেতা গ্রেফতার হতেই মুখ খুলছেন গ্রামবাসীরা, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন, তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। কাটমানি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও কখনো কাটমানি না দেওয়ায় আবাসের তালিকা থেকে নাম বাদ, কখনো বিরোধী দল করায় তালিকা থেকে নাম বাদ, কখনো আবার শাসক ঘনিষ্ঠ হওয়ায় পাকা বাড়ি সত্ত্বেও তালিকায় নাম। কোথাও আবাস যোজনার টাকায় হোমস্টে বানিয়ে চুটিয়ে ব্যবসা। রাজ্য জুড়ে আবাস যোজনায় একের পর এক দুর্নীতির অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। আর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কাটমানির বলি হলেন এক বঞ্চিত গ্রাহক। অভিযোগ, আবাস যোজনায় নাম তুলতে স্থানীয় তৃণমূল নেতাকে কাটমানি দিয়েছিলেন, কিন্তু তালিকায় নাম না আসায় সেই টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল নেতার বিরুদ্ধে পিটিএ খুনের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই মুখ খুলছেন একের পর এক গ্রামবাসী। শুধু কালু শেখের কাছেই নয়, তৃণমূল নেতা মিঠু শেখের বিরুদ্ধে আরও বেশ কয়েকজনের কাছ থেকে আবাসের নাম ঢোকানোর নামে টাকা তোলার অভিযোগ উঠছে। বাসের ঘর পেতে গেলে কি এরকম ভাবে টাকা দিতে? হ্যাঁ, সবার বাড়ি বাড়ি টাকা নিয়ে যায়। কত টাকা করে? 2000, 3000, 4000, 5000 অবধি নিয়ে যায়। 5000 অবধি। মানে ঘরে ইনকোয়ারি করার জন্য নাম, হ্যাঁ, যে মানে যাদের বাড়ি যেভাবে গেছে তাদের কাছে সেইভাবেই টাকা নেওয়া হয়েছে। আমার কাছেও 5000 টাকা নেওয়া হয়েছে।
অ্যাকচুয়ালি দালাল হিসাবেই কাজ করে। দালাল হিসেবে কাজ করে তৃণমূলে। হ্যাঁ 3000, 4000, 5000। হ্যাঁ মিঠু না, মিঠু সবাই আছে, শুধু মিঠু আমাদের গ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে, হ্যাঁ তৃণমূলে যারা নেতৃত্ব দিচ্ছে যে সব লোকগুলো, সেই সব লোকগুলোই নিয়েছে। এলাকায় আরো যারা টাকা দিয়েছে, টাকা ফেরত চাইতে গেলে মারধর করা হয়, মহিলাদের অসভ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। কিভাবে এরা প্রশ্রয় পায়, এর পিছনে কারা রয়েছে? আর এই ঘটনায় কড়া শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস। এ নিয়ে তৃণমূলকে একযোগে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। আবাস থেকে শুরু করে 100 দিনের কাজে অ্যালটমেন্ট আমি নবান্ন থেকে দেখব। আপনি নবান্ন থেকে কি দেখছেন? একজন তৃণমূলের লোক অন্য মানুষকে খুন করে ফেলছে, এটাও কি তাহলে নবান্ন থেকে আপনি করাচ্ছেন? যে টাকা উঠছে তার ভাগ আপনার কাছে যাচ্ছে। আমার থেকে কেউ টাকা নেবে বা চাইবে, আমি চাইতে গেলে আমাকে মেরে ফেলবে। এবার আবাস যোজনার টাকা, এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। এখান থেকেই বোঝা যায় সরকার কেমন ভাবে চলছে, সরকারের আইন শৃঙ্খলা কেমন ভাবে চলছে। এই ধরনের যারা আবাস যোজনার গরিব মানুষ টাকা দিয়েছে, সেই টাকাতেও যে দুর্নীতি বারবার আমরা বলছি, সেখানেও আজকে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল নেতারা টু এই এক্সটেন্ট যাচ্ছে যে তাকে পিটিয়ে খুন করে দিল। আজকে তৃণমূল মানে যে দুর্নীতি, তৃণমূল মানে যে অনৈতিকতা, তৃণমূল মানে রেপিস্ট, তৃণমূল মানে মার্ডারার, এটা আরেকবার প্রমাণ হলো। অভিযোগ মারাত্মক, এবং অভিযোগ যদি সত্য হয় তাহলে পুলিশ নিশ্চিতভাবে, এটা তৃণমূল কি তৃণমূল নয় এটা বিচার্য নয়, অভিযোগ যদি ঠিক হয় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়। যে বা যারা জড়িত যুক্ত, যদি আরও কেউ থাকে, যদি অপরাধ জেনেও কেউ চেপে গিয়ে থাকে, সেগুলো পুলিশ দেখে। আবাস রাজনৈতিক তরজা তো চলছেই, কিন্তু প্রশ্ন হলো আবাসের ঘর পেতে এই কাটমানি কালচার বন্ধ হবে কবে? সামান্য 5000 টাকার জন্য ফের কোনো বঞ্চিত গ্রাহকের প্রাণ যাবে না তো? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় বাংলাদেশি নাগরিকের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। হাবড়ার এক এজেন্টের মাধ্যমে ভারতে ঢোকে বিএনপি সদস্য সেলিম মাতব্বর। এই এজেন্টের মাধ্যমেই নদিয়া এবং দিল্লির ঠিকানা দিয়ে তৈরি করা হয় দুটি আধার কার্ড। তার কি কোনো জঙ্গি যোগ রয়েছে? আপাতত সেটাই খতিয়ে দেখছে পুলিশ। পাকিস্তানি সেনার ভয়াবহ অত্যাচারের হাত থেকে ওপার বাংলাকে মুক্ত করতে 2 হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। লক্ষ লক্ষ প্রাণের বিনিময় স্বাধীনতার সূর্য উঠেছিল বাংলাদেশে। সেখান থেকে ঘুণ পোকার মতো দিনে দিনে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারত ভূমে। যার নবতম উদাহরণ সেলিম মাতব্বর। অবশেষে পুলিশের জালে সে ধরা পড়েছে। তবে কিভাবে বিএনপি নেতা সেলিম মাতব্বর দিনে দিনে রবি শর্মা হয়ে উঠল, কিভাবে তার হাতে চলে এলো এদেশের পরিচয়পত্র, এই সমস্ত প্রশ্ন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিরাট বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশি নাগরিক সেলিম মাতব্বরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে 2023 সালের জানুয়ারি মাস নাগাদ এই সেলিম মাতব্বর তিনি ভারত বাংলাদেশের নদিয়া জেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অবৈধভাবে পার করে এদেশে প্রবেশ করেন। আর সেক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন উত্তর 24 পরগনার এক এজেন্ট। আর পরবর্তীতে সেই এজেন্টই, হাবড়া এলাকার বাসিন্দা ওই এজেন্টই এই সেলিম মাতব্বরকে ভুয়ো নথি তৈরি করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় নাম বদল করছে। বারাসাত এখন সবচেয়ে বড় হাব, ওখান থেকে আধার কার্ড, ফেক কার্ড তৈরি হয়ে যাচ্ছে। এখানেও আছে, পুলিশের কাছে খবর আছে, এখানেও আছে। রাজারহাট গোপালপুরেও একজন কার্ড তৈরি করছে। তা এরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে মৌলবাদীদের। যার জন্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে তৃণমূলের নেতা ধরা পড়ছে, কালকে কোন এক মাতব্বর ধরা পড়েছে। এগুলো হচ্ছে তৃণমূলের মাতব্বরির কারণে। তৃণমূলকে সরিয়ে দিন, এসব ঠান্ডা হয়ে যাবে। পুলিশ সূত্রে খবর, রবি শর্মা নামে ভুয়ো পরিচয় নদিয়ার এক ঠিকানায় পরিচয়পত্র ব্যবহার করতে শুরু করে সেলিম। কিছুদিনের মধ্যেই ভুয়ো নথি ব্যবহার করে দিল্লির এক ঠিকানার আধার কার্ড তৈরি করে ফেলেছিল সে। একসময় তার হাতে চলে আসে ভারতীয় পাসপোর্টও। সেই পাসপোর্টের ছবিও এসছে TV9 বাংলার হাতে। সেলিম মাতব্বরকে গ্রেপ্তার করলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো পর্যন্ত তদন্তকারীদের নাগালে এসে পৌঁছয়নি। সেই মোবাইল ফোনের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে এই সেলিম মাতব্বরের সঙ্গে কোনো রকম কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে কিনা সেই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য শনিবার রাতে পার্ক স্ট্রিট থানাতে এসে কলকাতা পুলিশের STF এর গোয়েন্দারা তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর বর্ডার পেরিয়ে যখন কেউ এখানে ঢুকছে, তো 2014 থেকে তো অন্য কোনো সরকার নেই। যে সরকার ঘুষপেটিয়া বলে বলে
যে ঘুষ মানে আমার ঘরে এসে ঢুকে বসে আছে এইরকম কথা বলে, তারা বড় সিকিউরিটির দায়িত্ব তাদের, তারা কেন করতে পারছে না? বর্ডার যেমন বোঝা গেল না হয় দিল্লিওয়ালাদের ব্যাপার, এই রাজ্যের মধ্যে কোথায় কি কার্ড পেলো না পেলো ইত্যাদি, তো রাজ্য সরকার কি সমানভাবে অপরাধী নয়? যেমন দিল্লি তার বাহিনী বিএসএফ ইত্যাদি, তেমন রাজ্যের বাহিনী সমানভাবে অপরাধী। কেন কোথায় কোথায় এরভাবে কার্ড পেয়ে যাচ্ছে? মুজিবুর রহমানের স্বপ্নের দেশ বাংলাদেশ ধীরে ধীরে কট্টরপন্থার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। সেখান থেকে ক্রমাগত অনুপ্রবেশ নিয়ে চিন্তা বাড়ছে নয়াদিল্লির। এই ধরনের দুষ্ট চক্রগুলো পশ্চিমবঙ্গ বলে কোনো লাভ নেই। তার মানে এটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে, স্বরাষ্ট্র দপ্তরকে, ঢুকেছে কার দায়িত্ব? স্বরাষ্ট্র দপ্তর। ফেলিওর কার? স্বরাষ্ট্র দপ্তর। পাসপোর্ট দিল্লি থেকে, ফেলিওর কার? দিল্লি পুলিশ। মাথায় কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আর একটা আধার কার্ড করিয়েছে রাজস্থান থেকে, যেটুকু শুনেছি, বা অন্য আর একটা কোনো রাজ্য থেকে। তো ফেলিওর কার? সেইভাবে তো দেখতে হবে এগুলোকে। বিএসএফ এর কড়া নজর এড়িয়ে কিভাবে সেলিম মাতব্বরের মতো লোকজন এদেশে ঢুকছে, সীমান্ত পেরিয়ে আসার পর অনুপ্রবেশকারীদের হাতে কিভাবে পৌঁছে যাচ্ছে পরিচয়পত্র, সেখানে কি স্থানীয় নেতাদের মদত নেই? এলাকায় নতুন কেউ ঢুকতে শুরু করেছে, তা পুলিশ প্রশাসনেরই বা নজর এড়াচ্ছে কি করে? প্রশ্নের জবাব আছে শাসক দলের কাছে। আর এই গোটা বিষয়টি বিএনপির সদস্য এই সেলিম মাতব্বর সম্পর্কিত বিষয় এবং তার এই যে ভুয়ো নথিপত্র তৈরি করা, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা, এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা। বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ হামলার মুখোমুখি বেলঘড়িয়ার বাসিন্দা। কট্টরপন্থীদের হাতে ব্যাপকভাবে নিগ্রহ, ছুরি নিয়ে হামলা, মাথা ফেটেছে সায়ন ঘোষের। কোনো মতে প্রাণ হাতে দেশে ফেরা। গেদে সীমান্তেও সেই ভয়াবহ অভিজ্ঞতা নিজে মুখে শোনাচ্ছেন বেলঘড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ।